সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, টেক্সভিডি স্কুল থেকে আপনাদের স্বাগতম। সুধী, আশা রাখি আপনারা ভালো আছেন। আমরা অলরেডি আইটিপি পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আইটিপিতে যারা পরীক্ষা দিয়েছেন তারা কমপ্লিটলি একজন আয়কর আইনজীবী হিসাবে আপনারা এখন নিজেদের নিজেদের যে মেধা তা কি কাজে লাগাতে পারবেন। এর জন্য টেক্সভিডি স্কুল থেকে সবাইকে স্বাগতম এবং সবার আপনারা যারা আয়কর আইনজীবী হয়েছেন তাদের প্রত্যেককে কি শুভেচ্ছা, প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। এবং আপনারা সবাই এই কর্পোরেট যেই প্রফেশনাল এবং কর্পোরেট যে সেক্টর, এই দুটো সেক্টরে অ্যাডজাস্ট করে আপনারা সবাই ভালো করবেন, এই প্রত্যাশায় কি টেক্সভিডি স্কুল। তো শুধু আমরা টেক্সভিডি স্কুল থেকে ট্যাক্সের যে বিষয়গুলো রয়েছে আমরা আলোচনা করছি। এখন এবছর থেকে বা গত বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল শুরু হয়েছে। আপনারা আমি অলরেডি একটি ভিডিওতে আপনাদেরকে জানানো হয়েছে বা আপনারা সবাই অবগত। এবছর কি আমাদের সবাইকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করব, অনলাইনে রিটার্ন দাখিলের যে সিস্টেমগুলো কেমন হবে, আমরা সেটা ধাপে ধাপে অলরেডি আলোচনা করব, আপনারা ভিডিওতে পাবেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা যারা আইটিপি করেছি তার মধ্যে অনেকেই আমরা ভ্যাটের যে পরীক্ষা, ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক, এই পরীক্ষায় আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং আমাকে আপনারা পরীক্ষা দেওয়ার ব্যাপারে বা পরীক্ষার প্রিপারেশন কেমন হবে, পরীক্ষার সিলেবাস কেমন হবে, পরীক্ষার জন্য পড়াশোনা, এসব বিষয় নিয়ে আমার সাথে আপনাদের প্রতিনিয়তই কি কথা হচ্ছে বা আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ আপনারা জানতে চাচ্ছেন। টেক্সভিডি স্কুল থেকে আমাদের কি ভূমিকা থাকবে, এসব বিষয় নিয়ে কি আপনাদের সাথে প্রায় কথা হয়, আলোচনা হয়। সেই আলোচনার রেশ ধরেই শুধু আমরা ভ্যাট পরামর্শক, মূসক পরামর্শক যে পরীক্ষা, সেই পরীক্ষার আমরা প্রস্তুতি নিচ্ছি এবং টেক্সভিডি স্কুল থেকে আপনাদেরকে ভিডিও বলেন, তারপরে ক্লাস বলেন, সর্বাধিক কি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আমরা অলরেডি পরীক্ষার যে বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি আমরা কি আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই পরীক্ষার অংশগ্রহণ করার জন্য কি ধরনের যোগ্যতা বা কি লাগবে, কারা কারা করতে পারবেন, কোন কোন বিষয়ে কারা করতে পারবেন না, বিষয়টা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না, সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন। আজকে আমি আলোচনা করব যে এই পরীক্ষার যে সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতির আগে আমাদের যে পরীক্ষার সিলেবাসটি কেমন হবে বা পরীক্ষাটি কেমন হবে, সেই বিষয়টি নিয়ে কি আজকে আমাদের ভিডিও শুরু করার আগে শুধু আপনারা যারা টেক্সভিডি স্কুল দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর সাথে সাথে বলবো আপনারা চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যদেরকেও কি দেখার সুযোগ করে দিবেন। তো শুধু চলেন আমরা এখন আলোচনা করব মূসক পরামর্শক যে পরীক্ষা, সেই মূসক পরামর্শক পরীক্ষার সিলেবাস বা কি পড়বেন, কিভাবে পড়া, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি শুধু, সেটি হলো আপনারা আইটিপি পরীক্ষার প্রিপারেশন দেখেছেন বা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। আইটিপি পরীক্ষা দীর্ঘ 5 বছর পর পর হয়। সেজন্য এখানে একটা টার্গেট থাকে যে কিছু লোক বা পাশের পরিমাণটা বাড়ানোর একটা টেন্ডেন্সি কর্তৃপক্ষের থাকে। সে কারণে প্রশ্নের ধরনটি অনেকাংশই সহজ হয়, যাতে কি সবাই বিষয়গুলো টাচ করতে পারে। কিন্তু ভ্যাট ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক পরীক্ষাটা তার সম্পূর্ণ বিপরীত। এখানে প্রতি বছরই এই পরীক্ষা হচ্ছে আর এই পরীক্ষা দিন দিন কি কঠিনতর হচ্ছে। আমরা একটা সময় ধারণা করা যাচ্ছে, যদিও কোনো নোটিশ বা কিছু হয়নি, নোটিশ বা কোনো সরকারি কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টা আমি বলছি না, মানে ধারণা করা হচ্ছে বা মৌখিক যে আলোচনায় যা শুনতেছি, এটি কি দিন দিন কঠিন হবে। কারণ একটা মানে আপনারা যে প্রফেশনাল যে পরীক্ষাগুলো হয়, আপনাদের যারা প্রফেশনাল পড়াশোনা করছেন, বিশেষ করে সিএ আইসিএমে যারা পড়েন,
তারা দেখবেন যে কি সিআইসিএম এ পাশ করানোটা কি প্রতি বছর যে পাশ হচ্ছে, তারা কি যত ভালো পরীক্ষা দেখ, পরীক্ষার মানটা ডিপেন্ড করতেছে, পরীক্ষা যত ভালোই রেজাল্ট হোক, দেখা গেল যে কোনোবার ৮০ পাওয়ার পর অনেকে কি পাস আসে না। তার কারণটা এই জায়গায় যে একটা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ডিপেন্ড করে কর্তৃপক্ষের উপর, যে বছর কয়জনকে সার্টিফিকেট দিবে বা কয়জনকে পাস করাবে, সেই ধরনের টেন্ডেন্সিটা কি এই ভ্যাটের পরীক্ষায় অলরেডি চলে এসেছে। আর সেটা কেন আমরা বলতেছি, যে গতবারের পরীক্ষায় আমরা দেখেছি প্রায় ১২০০ কি ১৩০০ পরীক্ষা দিয়েছে, সেখান থেকে মাত্র ১০ জন পাশ করেছে। তো এই যে ১০ জন যারা পাশ করেছে, তারা কি আসলেই যারা পড়াশোনা করেছে তারাই পাশ করেছে। আর বাকিরা যারা পরীক্ষা দিচ্ছে, আমি বলবো না যে পড়াশোনা করে না। আসলে আপনারা গতবারের যদি পরীক্ষা যেই প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেখবেন যে গতবারের পরীক্ষার আগের পরীক্ষা আরো সহজ ছিল, এর আগের পরীক্ষা আরেকটু সহজ ছিল। আস্তে আস্তে পরীক্ষার মান কি কঠিন করছে, এবং এই সার্টিফিকেটের গুরুত্ব কি আস্তে আস্তে বাড়ছে। তো এজন্য আমি আপনাদের, যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে আমি বলবো, ট্যাক্সবিডি স্কুলের সাথে যারা আছেন, এবং আমরা আমাদের যে রিপুটেশন ধরে রাখার জন্য আমরা বলবো যে ট্যাক্সবিডি স্কুল থেকে যারা আইটিপি পরীক্ষা দিয়েছেন বা ফলো করেছেন, তাদের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত মানে যাদের সাথে আলোচনা হয়েছে, সবাই কি পাশের বিষয়টি উঠে এসেছে। তো এই রিপুটেশন ধরে রাখার জন্য যদি আমরা ভ্যাটের যে পরীক্ষা, যে মূসক পরামর্শক যে পরীক্ষা, এই পরীক্ষা যতই কঠিন হোক, আমাদের টার্গেট থাকবে কি আমরা যাতে কি পরীক্ষায় কৃতকার্য হতে পারি। এবং এই রিপুটেশন ধরে রাখার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো পড়াশোনা করতে হবে। আর ট্যাক্সবিডি স্কুল থেকে আমি আপনাদের মেন্টর হিসেবে যেটা করব, যে পরীক্ষায় উপযোগী বা কি পড়লে আপনাদের সাজেশনটা কিভাবে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে উপস্থাপন করব, এবং আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের দায়িত্ব হবে কি সেটাকে পড়া এবং সেটা আপনাদের মাথায় নেওয়া। যদি সেভাবে আপনারা প্রিপারেশন নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কি আপনারা ভ্যাট পরীক্ষাও কি পাশ করবেন। যদি এবছর ১০ জন নেয়, সেই ১০ জনের মধ্যে কি আপনারা থাকবেন। কারণ পরীক্ষা দিলে যদি কেউ ঠিকভাবে সব লিখে আসতে পারে বা দিতে পারে, তাহলে তাকে বাদ দেওয়ার প্রশ্ন আসবে না। কারণ আপনি কততে বাদ দিবে, সেই রেঞ্জটা যদি আপনার ঠিক থাকে, তাহলে সেখান থেকে বাদের প্রশ্ন আসবে না। এজন্য আপনারা এখন অনেকেই দেখছেন, আমিও দেখছি অনেক পেজে অনেকেই বলছে, বা অনেকের বক্তব্য এরকম যে পরীক্ষা অনেক কঠিন হয়। তাতে কি আপনারা অনেকেই হয়তো কি মানসিকভাবে অনেকে, যে আমি এত পড়াশোনা করতে পারবো না, পরীক্ষা দিলে মনে হয় পাস করবো না, পরীক্ষা দিব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আইটিপি পাস করেছেন, তারা অবশ্যই কি ভ্যাটের পরীক্ষাটি দিবেন। কারণ ট্যাক্স ভ্যাট দুটা জিনিস একসাথে না হলে আপনার প্রফেশনালি প্র্যাকটিস জীবনে ভালো করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ যত সামনে যাবেন, চ্যালেঞ্জ ততই মোকাবেলা করতে হবে। পাশ করে প্র্যাকটিস করা কিন্তু একটি বড় চ্যালেঞ্জের বিষয়। তো শুধুই আমি সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনারা যার কাছে যেভাবেই শুনেন, শুনে হতাশ হওয়ার কিছু নাই। সবার কাছেই শুনবেন, বা বিভিন্ন পেজে আমি শুনছি, আমি নিজেও শুনছি যে অনেকেই বলছেন যে অনেক কঠিন পরীক্ষা। বাট কঠিন বলতে কিছু নেই, যদি আপনার প্র্যাকটিস করেন এবং সঠিক প্র্যাকটিসটি করেন, সঠিক পরীক্ষার জন্য যা আসবে সেই ধারাগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে আসলে কঠিন বলতে কোনো শব্দ নেই। এজন্য কঠিনকে সহজ করা এবং প্র্যাকটিসই হলো তার মূল চাবিকাঠি আরকি, যেটাকে বলে। যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই কি সেটা সহজ হয়ে যাবে। তো শুধুই আমরা আসলে এত কথা বলার মূল কারণই হচ্ছে কি একটাই, সেটা হলো যে বিষয়গুলো আলোচনা করব, ট্যাক্সবিডি স্কুলে যে ভিডিওগুলো আপনারা দেখবেন, তা মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি সবার প্রতি অনুরোধ রইল, যে অল্প দেখে তাতে কি হচ্ছে, আপনার গুরুত্ব বা ভিডিওর গুরুত্ব বা আপনার পড়ার গুরুত্ব কি থাকবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, এবং পরে আপনারা প্রশ্ন করবেন যে এই বিষয়টা কেন হলো, এটা কেন হলো। এই বিষয়গুলো যদি না করেন, তাহলে আসলে ভাষা দেখে কোনো কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কারণ এটা বিষয়টা পড়াশোনার বিষয়, আর ভ্যাট একটি বিশাল বিষয়। এটা আসলে ছোট করে দেখার বিষয় নাই। আর এই পরীক্ষা শুধু ভ্যাট থাকতেছে না, থাকতেছে কাস্টমস, ভ্যাট, তারপর আপনার ইম্পোর্ট নীতি,
এক্সপোর্ট নীতি, এই সবগুলা বিষয় মিলিয়ে কিন্তু এই পরীক্ষাটা। আপনার ভ্যাটের সাথে সাথে কাস্টমস কিন্তু একটি বড় পার্ট। আপনার এই কাস্টমসের বিষয়গুলো পড়াশোনা এবং ধারা, এই সবগুলা বিষয়কে আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যেই ভিডিওই যাই দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি কি অনুরোধ থাকবে। এবং আপনারা আপনাদের চ্যানেলের বেল বাটনটি অবশ্যই করে রাখবেন, যাতে কি আপনারা প্রত্যেকটা ভিডিও কি দেখতে পারেন। সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা একটা যেহেতু এটা বেসিক্যালি এখানে কি পড়াশোনা, আর এখানে আইনের বিষয় পড়ানো। আপনার যে একটা বিষয় বললে বোঝা যাচ্ছে না, আপনি যদি আইনটাকে সঠিকভাবে না বুঝতে পারেন। এজন্য ট্যাক্স, যেমন ভ্যাট, ট্যাক্স থেকে ভ্যাটের পার্টগুলা আরো অনেক বিস্তর। আপনারা এই জন্য ট্যাক্সের বিষয়টাকে যেভাবেই দেখেছেন, আমি দেখেছি আপনারা অনেক গুরুত্ব দিয়েছেন এবং ধারাগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন। ঠিক ভ্যাটের ক্ষেত্রেও কি এই বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখতে হবে। তো শুধু আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমরা সেই বিষয়তে চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো যে মূসক যে পরামর্শক পরীক্ষা, আমাদের যে বিজ্ঞপ্তিতে আমরা যেই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে আমরা অবশ্যই কি আবেদন করে ফেলবো। আর আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো যে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে, সেই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে ফর্মটি ফিল আপ সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকের আমি ভিডিওতে আলোচনা করব যে আমাদের সিলেবাসটি কেমন হবে। সিলেবাসটির মূল যে বইতে যেইভাবে দেওয়া আছে সিলেবাস, সেটা থেকে একটু ভিন্নভাবে গতবারের পরীক্ষায় এসেছে। সেই গতবারের পরীক্ষায় সিলেবাসটা কেমন ছিল, আমি সেটা আপনাদের সামনে আজকে আলোচনা করব। এবং গতবারের প্রশ্নে যা ছিল বেসিক্যালি সিলেবাসের সাথেই মিল ছিল, কিন্তু একটু ভিন্নভাবে কি উপস্থাপন হয়েছে। গতবারের প্রশ্নে 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, 3টা পার্ট। এর মধ্যে 3টা পার্টের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, এখানে ছিল কত 20 মার্ক। আর ভ্যাটের বিষয় নিয়ে রয়েছিল 40 মার্ক। আর কাস্টমস, ইম্পোর্ট এক্সপোর্ট, এই বিষয়ে রয়েছিল 40 মার্ক। 40, 40, 80। আর হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, তাতে ছিল কি 20। তাহলে আমরা মোটামুটি যদি গতবারের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি, তাহলে আমরা বলতে পারছি বা বলতে পারবো যে আমাদের আগামী যে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কেমন হবে। আমাদের ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন, সেখান থেকে প্রশ্ন থাকবে কত 40 মার্কের। আর এই 40 মার্কের প্যাটার্নটা কেমন সেটা আমি একটু আপনাদেরকে বলি। 40 মার্কে কি কি আসতে পারে, 40 মার্কের মধ্যে কি ছিল, বিগত বছরের প্রশ্নটাই কেমন ছিল, আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমরা সে অনুসারে আলোচনা করব। আমি জাস্ট প্রশ্নের ধারণাগুলো দিচ্ছি, মার্কগুলো কেমন থাকে। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে গতবারের যে পরীক্ষা, সেটা তৃতীয় অংশ ছিল কি মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এবং তদ্দিন প্রণীত বিধিমালা। এখান থেকে 40 মার্কের প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 20 মার্কের কি একটা অঙ্ক ছিল, ফুল একটি অঙ্ক, সেখানে কি 20 মার্ক থেকে অঙ্কটি এসেছে। তারপর আরেকটা অঙ্ক, ছোট আরেকটা অঙ্ক, সেটা হলো কি 5 মার্কের। তাহলে অঙ্কতে চলে গেল কত 25। আর যে 15 মার্ক, সে 15 মার্কের কি প্রশ্ন। তাহলে 25 আর 15 40। এই লাস্ট ইয়ার যে প্রশ্ন, তাতেই দেখা যাচ্ছে যে কোনো বিকল্প কোনো প্রশ্ন নাই, যা আছে তাই দিতে হবে। কিন্তু এর আগের বছরগুলোতে দেখা গেল যে 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন দেওয়ার সুযোগ ছিল, যে 3টা থেকে 2টা, বা 3টা দেওয়া ছিল, একটাকে বাধ্যতামূলক করে 2টার যে কোনো একটা, মোট এভাবে প্রশ্নগুলো সাজানো ছিল। কিন্তু আমরা গতবারের যে প্রশ্ন দেখলাম, তাতে প্রশ্ন যেমন আপনাকে প্রশ্নর মান ভাগ করে দেওয়া আছে, কোনোটা মানে বিকল্প কোনো প্রশ্ন দেওয়া নাই, আপনাকে যা আছে সেই প্রশ্নে আনসার করতে হবে। এবং প্রশ্নের স্পেসিফিক মান দেওয়া, যে যেমন সম্পূরক শুল্ক কি, তার জন্য 2 মার্ক। তারপরে যদি আরেকটা প্রশ্ন বলে যে রপ্তানি ক্ষেত্রে সম্পূরক শুল্ক সমন্বয়ের পদ্ধতি সম্পর্কে লিখুন, এটার জন্য 3 মার্ক। এভাবে স্পেসিফিক প্রশ্ন এবং স্পেসিফিক কি আপনাকে উত্তর দিতে হবে, আর মানগুলো কি সেভাবে দেওয়া। তো এটা একটু কঠিন,
যদি বিকল্প থাকে তাহলে আপনার চুজ করার একটা অপশন থাকে যে না, যেমন এই এই গতবারের আগের বার যে প্রশ্ন তাতে কি ছিল যে 1 2 3 তিনটা দিয়ে বলা ছিল যে 3 নম্বর প্রশ্ন অবশ্যই দিতে হবে আর বাকি দুইটার থেকে যে কোনো একটা। তাহলে আপনি কি একটা অল্টার করার সুযোগ ছিল, কিন্তু গতবারের যে প্রশ্ন তাতে কি সেই সুযোগ নেই। আপনাকে 14 15 16 ভ্যাটে তিনটা প্রশ্নেই আলাদা করে 40 মার্কের প্রশ্ন এভাবে দেওয়া রয়েছে। তো তাহলে আমরা প্রশ্নের প্যাটার্নগুলো মোটামুটি আমরা যদি গতবারটা কি বেস ধরি যে কেমন হবে, তাহলে সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে প্রশ্নের প্যাটার্নটা কি আপনাকে বিকল্প থাকবে না, সেটা মাথায় নিয়েই আপনাকে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে ভ্যাটের জন্য মিনিমাম আমাদেরকে ধরে রাখতে হবে যে 25 থেকে 30 মার্ক বা মিনিমাম 20 মার্ক থাকবেই। হয়তো কোনো অঙ্ক 15 মার্ক দিয়ে 5 মার্ক ছোট একটা অঙ্ক থাকবে আর বড় একটা অঙ্ক থাকবে। আপনার 40 এর মধ্যে 20 এর উপরে মানে 20 এর নিচে নামবে না, 20 অঙ্ক থাকবেই। আর যদি কোনো অঙ্ক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়তো সেটা 25 বা 30 হবে। আর থাকবে কি টিকা থাকে, ছোট প্রশ্ন থাকে আর টিকাগুলো থাকবে। এই টিকার মতো 5টা টিকা থাকলো, তারপরে ছোট ছোট প্রশ্ন থাকলো। এই প্যাটার্নের কিছু প্রশ্ন থাকে, যেটা আমি সামনের ক্লাস যখন শুরু হবে আমাদের, আমরা যখন রেগুলারলি এটার উপর ক্লাস করব, আমরা স্পেসিফিক পুরো ভ্যাট থেকে কি ধরনের প্রশ্ন আসে কি আসে সব বিষয়গুলো আমরা আলোচনা করব। এর মধ্যে শুধু আমি আপনাদেরকে বলে নিচ্ছি, অলরেডি আমরা একটা প্ল্যান করেছি। আমরা আগামী মাস থেকে আগস্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা কি করব, প্রত্যেকটা ক্লাস আমরা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব, প্রশ্ন উত্তর সহ সমাধান টোটালি অ্যানালাইজ করব এবং কি ধরনের প্রশ্ন বাকি আসবে এবং সেগুলার একটা সাজেশন রেডি করে আমরা সেগুলাকে স্পেসিফিক করে পড়াশোনা করব। ধরুন আমাদের 10 বছরের থেকে আমরা অঙ্কের 10টা অঙ্ক পেয়ে গেলাম, সেই 10টা অঙ্ক ছাড়াও আমরা আরো 50টা বা 100টা অঙ্ক আলোচনা করব, যাতে কি আমাদের মিস হওয়ার চান্স কম থাকে। বেসিক্যালি 10টা বছর যদি আপনি স্টাডি করেন, 10টা বছরের প্রশ্ন, তাহলে আপনি এই প্রশ্নগুলো কেমন হয় তার একটা ধারণা পেয়ে যাবেন। সাথে যদি আরো 100টা প্রশ্ন অঙ্ক বা আরো যদি 10টা 50টা অঙ্ক থাকে, তাহলে আপনার প্র্যাকটিস করার মতো কি একটা প্র্যাকটিস করার একটা সুযোগ হয়ে গেল। সেক্ষেত্রে আপনার এখান থেকে অঙ্ক ভ্যাটের অঙ্ক ছোটার কি সুযোগ থাকবে না। তাহলে যদি আমরা ভ্যাট থেকে 20 মার্ক বা 25 মার্ক অঙ্ক পেয়ে যাই, তাহলে কি আপনার এখানে 25 মার্ক হয়ে গেল। আর লেখার যে প্রশ্নগুলা সেখান থেকে যদি 10 মার্ক নিতে পারেন, তাহলে আমাদের টার্গেট থাকতে হবে ভ্যাটের 40 থেকে অ্যাটলিস্ট 30 মার্ক যেভাবে হোক আমাদেরকে এখান থেকে আনসার করে নিতে হবে। এ তো গেল ভ্যাট। ভ্যাটের পরে যেটা রয়েছে কাস্টমস আইন 2023 ও সহযোগী আইন সমূহ, এটা দ্বিতীয় অংশে রয়েছে। দ্বিতীয় অংশে ছিল সেক্ষেত্রে কি সেক্ষেত্রে এক কথায় উত্তর দিন, 5টা প্রশ্ন, মার্ক 5, এটা দিল 5 মার্ক। তারপর কাস্টমসের আরেকটি প্রশ্ন, সেটাতে কত 4 আর 1, একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন, 4 আর 1 5 5 10 মার্ক গেল। দ্বিতীয় অপশন আসলো আরেকটা বড় প্রশ্ন, সেটা বড় মানে কি 5 মার্কের একটি প্রশ্ন, সেটা 5 মার্ক গেল। তারপর টিকা আমদানি পর্যায়ে বিধিমালা 2000, সেখানে টিকা দুইটা, সেই দুইটা টিকাতে আড়াই করে 5, এখানে 5 চলে গেল। আর আমদানি থেকে একটা প্রশ্ন আসছে, সেখানে 5, আবার আমদানি থেকে আর দুইটা প্রশ্ন দিছে, সেখানে হলো 5, তাহলে 5 5 10। আর রপ্তানি থেকে একটা প্রশ্ন আসছে 5। মোট কথা এই কাস্টমস, আমদানি, রপ্তানি এসব মিলে এখান থেকে কি 40 মার্ক। আর এখানে এবছর কি কাস্টমসের সাধারণত কি একটি অঙ্ক থাকে, এবছর অঙ্ক এখানে দেওয়া হয়নি, যার কারণে আরেকটু ইয়ে হয়ে গেছে যে অন্যান্য বছর বা অন্যান্য বিগত বছরগুলোতে কি কাস্টমস থেকে একটা অঙ্ক থাকে, সেখানে হয়তো অঙ্কটি 10 মার্কের থাকে। তো আমরা ধরে নিলাম যে কাস্টমস থেকে একটি অঙ্ক সাধারণত থাকে। গত বছর না আসলেও কি কাস্টমস থেকে বিগত বছরগুলোতে আমি দেখেছি যে একটা অঙ্ক থাকে।
তো আমরা যদি ধরে নিই সেখান থেকে যদি একটা অঙ্ক 10 মার্কের থাকে তাহলে 30-10 আপনি এখান থেকে 40, আর বাকি প্রশ্ন যদি লিখে যদি আপনি এখান থেকে আরো 20 মার্ক নিতে পারেন বা 10 মার্কও নিতে পারেন, তাহলে কত হলো? 40 আর 10 50। আপনি কাস্টমস আর ভ্যাট মিলিয়ে 50 মার্কের ব্যবস্থা কি এখান থেকে আপনাকে অঙ্ক দিয়ে তুলে নিতে পারবেন। অঙ্ক আর হলো যে কিছু প্রশ্ন, ধরেন যে প্রশ্ন লিখলে যে প্রশ্নের তো আর 100% মার্ক পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে নিলাম যে এখানে 40-40-80 থেকে আপনাকে টার্গেট নিতে হবে, যে অঙ্ক মিলিয়ে আপনাকে 50 তোলার একটা টার্গেট নিতে হবে। এরপরে থাকলো কি, এরপরে কাস্টমস বাদ দিয়ে প্রথম পার্টে আসলো গতবার যেটা ছিল সেটা ছিল বাংলা থেকে বাংলা ইংরেজি মিলে 5 মার্ক, আর বাংলা ইংরেজি মিলে হলো 5 মার্ক, আর অঙ্কেতে হলো 10 মার্ক। অঙ্কতে বাংলা ইংরেজি মিলে হলো কত? 10 মার্ক। সরি, বাংলা এবং ইংরেজি মিলে, মানে বাংলাতে 5, ইংরেজিতে 5, 5 5 10। বাংলাতে যা ছিল সেটা হলো কি, বাংলা শুদ্ধ করে লিখুন একটা, আর একটা হলো বাংলায় একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে বাংলায় অনুবাদ করা, এটা হলো 5 মার্ক। তাহলে এখানে আড়াই আড়াই করে 5, আর ইংরেজিতে অনুবাদ করুন, এটাতে দিয়েছে 5। তাহলে আমরা ধরে নিলাম বাংলায় 5, ইংরেজিতে 5, 5 5 10, আর অঙ্কতে রেখেছে কত? 10 মার্ক। অঙ্কগুলাতে আপনাকে এখান থেকে যে অঙ্ক থাকবে, অঙ্কটাতে আপনাকে ধরে নিতে হবে যে এই 10 মার্ক আপনাকে ছাড়া যাবে না। কারণ এই অঙ্কগুলা বেশিরভাগ ক্ষেত্রে কি পাটিগণিত টাইপের অঙ্ক আসে। আমরা যে অঙ্কগুলা ইন্টারে বা এসএসসিতে আমরা যে অঙ্কগুলা করি সাধারণত 9-10 এ, যে লাভ ক্ষতি, তারপরে পাটিগণিতে যেটা লাভ ক্ষতির অঙ্কগুলা, যে এত পার্সেন্ট লাভে বিক্রি করলে ঐকিক নিয়মের যে অঙ্কগুলা থাকে, সাধারণত এই অঙ্কগুলা আসে। তো আমরা বেসিক্যালি যেটা করব যে অঙ্ক থেকে এই 10 মার্ক ধরে রাখতে, তাহলে 50 10 60। আপনি যদি 60% মার্ক কনফার্ম করে ফেলতে পারেন, তারপর বাংলা ইংরেজি মিলে আপনার ওখান থেকে মিলে আর 10 হয়ে যাবে। যদি 70 মার্ক আপনার অ্যান্সার 100% থাকে, তাহলে আমার মনে হয় না যে আপনার পাস বিষয়ে কি কোনো অনিশ্চয়তা থাকবে। তো শুধুই আমি আপনাদেরকে সিলেবাসটি আলোচনা করলাম। এই সিলেবাসের ভিত্তিতে কি আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এবং এটাকে কিভাবে করা যায় সেভাবে আমরা একটা সাজেশন দিব আপনাদেরকে, এবং আমরা সেই সাজেশন ফলো করে প্র্যাকটিস করাটাই কি, প্র্যাকটিসটা আপনাকে এখন থেকেই করতে হবে। যদি আপনি পরীক্ষা দিতে চান বা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে পরীক্ষার যে এখন থেকে শুরু হয়েছে, আপনি যে পদ্ধতিতে যেভাবে পরীক্ষার জন্য আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া অনুসারে আপনার এখন থেকেই পড়াশোনা করতে হবে। কারণ এই পরীক্ষাটি হওয়ার চান্স আগামী বছর, দেখা গেল যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মার্চে এই পরীক্ষা হবে। কারণ আপনাকে মার্চ এপ্রিলের মধ্যে, এপ্রিলও নেবে না, কারণ এর পরবর্তীতে আবার জুনের পরে যে আবার কি আরেকটা পরীক্ষার জন্য আবেদন করবে, বিজ্ঞপ্তি দিবে। তো সেক্ষেত্রে চেষ্টা করা হবে কি মার্চের মধ্যেই কি পরীক্ষা নিয়ে নিতে, হয়তো নির্বাচনের পরপরই কি পরীক্ষা হবে। তাহলে আপনার হাতে সময় কিন্তু বেশি দিন নাই। আপনাকে প্র্যাকটিস করে বিভিন্ন মডেল টেস্ট দিলে আপনি কি এটার প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হবে। কারণ এই পরীক্ষা যারা আপনারা দিচ্ছেন, তারা কিন্তু বেসিক্যালি স্টুডেন্ট না, যে আমরা শুধু এই লাইনে পড়ালেখা করলেন তা না। এখানে যারা দিচ্ছেন তারা হয়তো চাকরি করছেন, সবাই এই চাকরি, ব্যবসা বা মানে কি কোনো পেশাতে রয়েছেন। তো আলটিমেটলি তাদের জন্য কি এটাকে, পড়াশোনাটা কি এইভাবেই একত্রে একটা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করতে হবে, বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে রিলেটেড থেকে কি পড়াশোনাগুলো করতে হবে। তো শুধুই আপনারা সেইভাবে প্রিপারেশন নেন, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করব। যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং লাইক শেয়ার কমেন্টস বেশি বেশি করে করবেন, যাতে কি অন্যরাও কি উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।